খুব কঠিন কথাবার্তা বলছেন পুতিন সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সুতরাং এই যুদ্ধে যদি যুদ্ধ সত্যি সত্যি তৃতীয় বিশ্বের যুদ্ধের মতো প্রলম্বিত হয়, তাহলে পরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে তৃতীয় বিশ্ব অতীতে বলা হতো, সেই তৃতীয় বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে এক এবং অভিন্ন হয়ে যুদ্ধ করবে, এবং সেই যুদ্ধের ধ্বংসলীলা হবে অচিন্তনীয়, অভাবনীয় এবং অপূরণীয়। মানব সভ্যতাকে সে যুদ্ধ ধ্বংস করে দেবে। আমেরিকা কি সত্যি ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে পেরেছে? আমেরিকা দাবি করছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, শতভাগ সফলতা তাদের। এটা সবাই আক্কেল জ্ঞান থেকেও বুঝি যে মানে এই স্থাপনাগুলো আক্রান্ত হতে পারে, এটা আমি যেমন বুঝি তেমনি ইরানিরা বোঝে না, ইরানের সরকার বোঝে না। সুতরাং সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ ওখান থেকে ইরানের রসদপত্র, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপকরণ, উপাত্ত ইত্যাদি সরিয়ে নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে যে তেমন তাদের কোনো ক্ষতি হয়নি। ইরানের যুদ্ধের মুখপাত্র দাবি করছেন যে তাদের পারমাণবিক স্থাপনা অক্ষত রয়েছে। তাহলে এবারে কী দাঁড়ালো? একদিকে দাবি করছেন ট্রাম্প যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, অপরদিকে ওরা দাবি করছে যে তারা মানে তাদের ক্ষতিগ্রস্ত হয়নি। এমনি নীতিগতভাবে ইরানের মানে ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খামেনি দীর্ঘদিন ধরে বলেছিলেন যে তারা পারমাণবিক বোমা তৈরি করতে চায় না, নীতিগতভাবেই তৈরি করতে চায় না। কারণ হলো এতে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে, এতে সভ্যতা বিধ্বস্ত হয়। কিন্তু সেই কথাকে কখনই বিশ্বাস করেনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তো এখন তারা এই যে বিশ্বাস করেনি যে পারমাণবিক অস্ত্র ইরানের হাতে থাকলে সেটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে, এই মিথ্যাচার করে তারা ইরানে হামলা চালিয়েছে। ইরাকেও তো হামলা করেছিল ওই একই কথা আপনাকে মনে করিয়ে দিতে, জাস্ট আপনি যে কথাটা বলছেন সেই কথাটা আমি মুখে বলতে যাচ্ছিলাম। একই অভিযোগে তারা ইরাকে আক্রমণ করেছে এবং তারা বলেছে যে মানবতা বিরোধী এই অস্ত্র সাদাম হোসেনের কাছে রয়েছে। পরবর্তীকালে যুদ্ধ শেষ হলে পরে তারা প্রমাণ করতে পারেনি যে সাদ্দাম হোসেনের কাছে ইরাকের কাছে এই মানবতা বিরোধী অস্ত্র ছিল। তার মানে হচ্ছে এটা একটা অজুহাত। স্যার, লিবিয়ায় আক্রমণ কি একই সূত্র ধরে? স্যার, একই সূত্র ধরে। অর্থাৎ আমি এটা বলতে চাই যে ইসলামী বিশ্বের বিরুদ্ধে, ইসলামী সভ্যতার বিরুদ্ধে, ইসলামী আদর্শের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে পাশ্চাত্যের দীর্ঘ মেয়াদী নীল নকশারি এটি একটি অপরিহার্য অংশ। আপনাকে মনে করিয়ে দিই যে 80-র দশকে ক্লাশ অফ সিভিলাইজেশন নামে একটি গ্রন্থ রচনা করেছেন এসপি হান্টিংটন। এই ইহুদি বুদ্ধিজীবী কনক্লুশন টেনেছেন এইভাবে যে যুদ্ধ নয়, ব্যবসা নয়, বাণিজ্য নয়, এটি হচ্ছে সভ্যতার সম্পদ। একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝালে পরিষ্কার হবে। নিউ ইয়র্কের রাস্তায় একটি অর্ধ নগ্ন মেয়ে না দেখাই একটা অবাস্তব কথা। অর্থাৎ সেখানে মেয়েরা ওইভাবে স্বাভাবিক, সেটা তাদের কাছে স্বাভাবিক। আপনি চিন্তা করেন পাশ্চাত্যের বিপরীতে যে কোনো মুসলিম রাষ্ট্রে, বাংলাদেশের মতো আধা সেকুলার রাষ্ট্রেও এটি
দেখা অসম্ভব ব্যাপার। তাহলে পরে এই সিম্বলিক অর্থে যদি আপনি এটা গ্রহণ করেন, আপনি বুঝবেন যে দ্বন্দ্বটা কোথায়। আসলেই এটা সভ্যতার দ্বন্দ্ব, আদর্শের দ্বন্দ্ব, মানবিক দ্বন্দ্ব। তো সেটা একসময় হান্টিংটনের সেই ভবিষ্যৎ উক্তি মোতাবেক একসময় তৃতীয় মহাযুদ্ধ ঘটবে। চীন, পীত সাগর, এই বঙ্গোপসাগর, আরব সাগর সব এগুলো মিলিয়ে এক পর্যায়ে এই যুদ্ধটি ঘটবে। চীন, আপনি খেয়াল করেছেন কিনা, চীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং যারা রণকুশলী, যারা সমরবিদ্যা নিয়ে কাজ করেন, তারা বলছেন যে যদি সত্যি সত্যি এই যুদ্ধটি দীর্ঘায়িত হয় তাহলে পরে চীন তার পারিপার্শ্বিক স্বার্থী, রাষ্ট্রিক স্বার্থী ইরানের পক্ষ নেবে, যেরকম পক্ষ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের। এবং খুব সঙ্গতভাবেই সেই যুদ্ধটা হবে প্রাচ্য ভার্সাস পাশ্চাত্য। প্রাচ্যের অংশ হিসাবে রাশিয়া তার যুদ্ধের অংশ হয়ে দাঁড়াবে এবং খুব কঠিন কথাবার্তা বলছেন পুতিন সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সুতরাং এই যুদ্ধে যদি যুদ্ধ সত্যি সত্যি তৃতীয় বিশ্বের যুদ্ধের মতো প্রলম্বিত হয় তাহলে পরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে তৃতীয় বিশ্ব অতীতে বলা হতো, সেই তৃতীয় বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে এক এবং অভিন্ন হয়ে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের ধ্বংসলীলা হবে অচিন্তনীয়, অভাবনীয় এবং অপূরণীয়। মানব সভ্যতাকে সে যুদ্ধ ধ্বংস করে দেবে। সুতরাং আমরা কেউই আশা করি না যে সেই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের মতো অপ্রকৃতস্থ এবং আতপাগল একজন রাষ্ট্রনায়ক সেটার অনুঘটক হয়ে দাঁড়ালেন তো বটেই, কিন্তু তিনি আবারও সেই যুদ্ধকে সামনে নিয়ে এগোবেন বা সম্প্রসারিত করবেন, এটা কোনো সুস্থ এবং শান্তিপূর্ণ নাগরিক আশা করতে পারে না। পাকিস্তান কি ইরানকে সহযোগিতা করবে বলে মনে করেন? অবশ্যই সহযোগিতা করবে বলে মনে করি। তার কারণ হলো যে তাত্ত্বিকভাবে এই যুদ্ধটি কিন্তু ইরানের বিরুদ্ধে নয়। এই কিছুদিন আগে গাজা যে কারণে খালি করতে বলেছেন ট্রাম্প, সেই একই কারণে তেহরান খালি করতে বলছেন। এটা আসলে ইসলামোফোবিয়া। আপনাকে ঐতিহাসিকভাবে মনে করিয়ে দেই যে খ্রিস্ট ধর্মাবলম্বী এবং মুসলমানদের মধ্যে 1000 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল। এটার নাম ছিল ক্রুসেড। ওরা ইউরোপীয়রা, খ্রিস্টানরা এটাকে ক্রুসেড বলতো। সেই ক্রুসেডের সমাপ্তি হয়েছিল গাজী সালাউদ্দিন আইয়ুবী, মিশরীয় ফাতিমি শাসকের বিজয়ের মধ্য দিয়ে। এরপরে নানা চড়াই উতরাই অতিক্রম করে ওসমানীয় সুলতানাত প্রথম মহাযুদ্ধে পরাজিত হওয়ার পর ওই এলাকাটি ফিলিস্তিন ব্রিটিশ প্রোটেক্টরেট হয়ে দাঁড়ায়। ব্রিটিশরা তারা রক্ষাকর্তা, তারা এখানে দেখাশোনা করবেন, এই কথা বলে সে আস্থা গাড়েন এবং আলটিমেটলি 1948 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে ইহুদিদের তথাকথিত হলোকাস্ট, তাদেরকে নিহত করা হয়েছে এবং ইহুদিদের সহযোগিতার কথা মনে রেখে সেখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কি আশ্চর্য কথা যে এখন পশ্চিমা 5টি রাষ্ট্র নানা কারণে নানাবিধভাবে তাদের স্বার্থের ব্যাপারে তারা ভিন্ন ভিন্ন অবস্থান নেয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সবারই এক এবং অবিচ্ছেদ্য একক অবস্থান ছিল। 1948 সালে যখন এই ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়, আপনার শুনলে অবাক লাগবে যে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র স্বাধীনতা ঘোষণার
11 মিনিটের মাথায় প্রেসিডেন্ট ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেন এবং 1-2 দিন পরেই মস্কো থেকেও তথাকথিত সমাজতন্ত্রের প্রবক্তারা তারাও এই রাষ্ট্রটাকে স্বীকৃতি দেন। ফ্রান্স, যুক্তরাজ্য তারা সকলেই স্বীকার করে নেয়। তার কারণ হলো যে এটি তত্ত্বগতভাবে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা আসলে আধুনিক কৌশল অবলম্বন করে ধর্মীয় পরিচয়টি গোপন রেখে স্থানিক পরিচয় বা তথাকথিত আইনের ভাষায় তারা কথা বলছেন।